দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের কারণ অধ্যায় অর্থাৎ 10টা অধ্যায় আমি শেষ করেছি, আজকে নতুন একটি অধ্যায় শুরু করছি। আমি তোমাদের বলেছিলাম ফাইনাল পরীক্ষার আগে শেষ হবে, অবশ্যই শেষ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো, কনসেপ্ট ক্লিয়ার করো। আমি জানি তোমরা এই জায়গাগুলো পড়ে নিয়েছো নিজেও, তো সেই জায়গায় তবুও আমি আমার মতো করে কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের আজকে যে অধ্যায়টা শুরু করবো, নতুন একটি অধ্যায়, সেটা হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে তোমাদের থাকতে চলেছে কত নম্বর বলো তো? 10টি নাম্বার। কত নম্বর অধ্যায়? 10 নাম্বার থাকবে। 10 নাম্বার কিন্তু কম ব্যাপার নয়, 10 নাম্বার মনে রাখবে, ঠিক আছে? তাহলে খুব ভালো করে পড়তে হবে। আর যারা যারা এখনও সাজেশনের ভিডিওটি দেখেনি, অবশ্যই প্লেলিস্টে গিয়ে সাজেশন, এইচএস সাজেশন বলে যে ফোল্ডারটা আছে, সেখান থেকে প্লেলিস্ট থেকে দেখে নাও। ফিলোসফি দর্শন বিষয়ে তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে, সেই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন যাবে না। তার সাথে সাথে যারা তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র পাঠিয়ে বলছো যে স্যার সমাধান করে দিন, অবশ্যই আমি সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে? চেষ্টা করছি বলতে অনেক ব্যস্ততায় থাকি, তার জন্যই সময় লাগবে, আমি করে দিব, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকে নতুন অধ্যায় নতুনভাবে। এই অধ্যায়ের নাম হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি, ঠিক আছে? তো এই অধ্যায়ে এটাকে আমরা সিরিয়াল নাম্বার 3 দিয়েছি, তার কারণ হচ্ছে আরোহ পার্টের এটা কিন্তু 3 নম্বর অধ্যায়, ঠিক আছে? তৃতীয় অধ্যায় বলা আছে এর জন্য। আর এই অধ্যায় থেকে তোমাদের মোট নাম্বার থাকবে হচ্ছে 10। কত নাম্বার থাকবে? 10। এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে 2টি, আর এসিকিউ প্রশ্ন এখান থেকে থাকবে না, আর বড় প্রশ্ন থাকবে 1টি, তাহলে 8 2 10। তাহলে আমরা দেখো আর একটা অধ্যায় বাকি থাকছে, সেটা হচ্ছে আরোহমূলক দোষ, সেই অধ্যায়ে থাকে 8 নাম্বার। তাহলে টোটাল আমরা এই অধ্যায় পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল কিন্তু 72 নাম্বার, 72 নাম্বার কিন্তু আমাদের আজকে এই অধ্যায় শেষ হলেই হয়ে যাচ্ছে। যা সাজেশন দিয়েছি তারপরে প্রশ্ন যাবে না, এটু আমার গ্যারান্টি, তোমরা শিওর হয়ে নাও। আর বন্ধু বান্ধবদের শেয়ার করো ভিডিওটা, সাজেশনের। চলো দেখে নেওয়া যাক, শুরু করি। লাইন ধরে ধরে আমরা জানবো, কারণ এই অধ্যায় থেকে যেহেতু আমাদের এমসিকিউ প্রশ্ন হবে 2টি। বলছে আরোহ অনুমানের প্রধান লক্ষ্য হলো কয়েকটি বিশেষ বিশেষ ঘটনার পর্যবেক্ষণ বা পরীক্ষণের সাহায্যে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। ঠিক তাই, যে আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ বিশেষ ঘটনা লক্ষ্য করে একটা কি করছে বলতো, একটা সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করছিল। আর এই সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার জন্য আরোহ অনুমান কার্যকরণ সম্বন্ধের উপর নির্ভর করে, একদম ঠিক তাই। প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকরণ নীতির উপর নির্ভর করে, কিন্তু প্রকৃতির ঘটনাগুলি এতই জটিল যে একটি বিশেষ ঘটনাকে কারণ বা কার্য হিসেবে খুঁজে নিতে রীতিমতো অসুবিধা দেখা দেয়। আমরা যখন প্রকৃতিতে এত ঘটনা ঘটে, সেই ঘটনার মধ্যে কোনটা কার্য কোনটা কারণ, এই যে খুঁজে নিতে আমার নানান কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়। তাছাড়া কার্যকরণ নিয়ম হলো একটি সার্বিক নিয়ম। কার্যকরণ নিয়ম কিন্তু একটা সার্বিক নিয়ম, যা প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন কাজ। এটা সার্বিক, সবার জন্য কিন্তু সমান, ঠিক আছে? আরোহ অনুমানের সাহায্যে এমন কোনো সার্বিক নিয়ম সহজে প্রতিষ্ঠা করা যায় না। এই আরোহ অনুমানের মাধ্যমে কিন্তু এত বড় একটা যে নিয়ম, কার্যকর নিয়ম, যেটা জগতের প্রত্যেকটি ঘটনার কারণকে নির্দেশ করে, আরোহ অনুমানের সাহায্যে এমন কোনো প্রতিষ্ঠা করা খুবই কষ্টসাধ্য। কেননা একটি মাত্র বিরুদ্ধ দৃষ্টান্তের উপস্থিতিতে আরোহ অনুমানের সিদ্ধান্ত মিথ্যা হয়ে যেতে পারে। কারণ কি জানো তো, যে একটা মাত্র যদি বিরুদ্ধ দৃষ্টান্ত পেয়ে যায়, তাহলে কিন্তু আরোহ অনুমান কিন্তু পুরোপুরি মিথ্যা হয়ে যেতে। কি হয়েছে? কাজে বিভিন্ন জটিল প্রাকৃতিক ঘটনাবলীর মধ্যে কিভাবে কার্যকর সম্বন্ধ স্থাপন করা যাবে, সেটি হলো আরোহের অন্যতম প্রধান সমস্যা। আরোহের প্রধান সমস্যা হচ্ছে কি করে আমি এই যে বিশেষ বিশেষ যে ঘটনাগুলো আছে, প্রকৃতির যে ঘটনাগুলো, তাদের মধ্যে কার্যকর সম্বন্ধকে তৈরি করব, স্থাপন করব, বলবো যে এদের মধ্যে কার্যকর সম্পর্ক আছে। সেই সমস্যার সমাধান করার জন্যই কি করেছেন প্রখ্যাত তর্কবিদ জন স্টুয়ার্ট মিল তার সিস্টেম অব লজিক এই গ্রন্থটিতে 5টি পরীক্ষণমূলক পদ্ধতির কথা বলেছেন। কয়টা পরীক্ষণমূলক পদ্ধতি? 5টা। মিল বলেন এইসব পদ্ধতি অবলম্বন করে পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকৃতির বিভিন্ন জটিল ঘটনাগুলির মধ্যে আমরা কি করতে পারি, সহজেই কার্যকারণ কিন্তু সম্বন্ধ স্থাপন করতে বা নির্ণয় করতে পারি। এই জন্য এই পদ্ধতিগুলোকে বলা হয় পরীক্ষণমূলক পদ্ধতি বা কার্যকরণ সম্বন্ধ নির্ণয়ের পদ্ধতি বা আরোহী পদ্ধতি। 3টা নামে কিন্তু এদেরকে বলা হয়, ঠিক আছে? কে বলেছে এটা? জন স্টুয়ার্ট মিল নামে অভিহিত করা হয়েছে। কারণ এই পদ্ধতিগুলির উপর নির্ভর করেই বৈজ্ঞানিক আরোহ অনুমান একটি সামান্য সংশ্লেষক বচন আবিষ্কার করে ও আবিষ্কার ও প্রমাণ করতে সক্ষম হয়। এই পদ্ধতির উপর নির্ভর করেই কিন্তু বৈজ্ঞানিক আরোহ অনুমান যে আছে, সেটা কিন্তু কি করে একটা সামান্য সংশ্লেষক বচনকে প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং যে সকল পদ্ধতি অনুসরণ করে, সংজ্ঞা হিসেবে ধরো, যে সকল পদ্ধতি অনুসরণ করলে পর্যবেক্ষণ ও পরীক্ষণ লব্ধ বিভিন্ন ঘটনা থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলিকে আমরা বর্জন করে দুটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে কি করতে পারি, কার্যকর সম্পর্ককে আবিষ্কার ও প্রমাণ করা সম্ভব হয়, তাদেরকে বলা হয় কিন্তু পরীক্ষণমূলক পদ্ধতি। যদিও তোমাদের কিন্তু এই সংজ্ঞা আসবে না, কারণ এসিকিউ তোমাদের নেই, এমসিকিউ। তো
তো যে পদ্ধতিগুলোর উপর নির্ভর করে আমরা কার্যকরণ মানে পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে আমরা কী করতে পারবো বলো তো, আমরা কিন্তু দুটো ঘটনার মধ্যে কার্যকরণ সম্বন্ধকে স্থগন করতে পারবো, তা থেকে বলা হবে যে পরীক্ষণমূলক পদ্ধতি। ঠিক আছে, আসলে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করাই হলো পরীক্ষণমূলক পদ্ধতির কিন্তু লক্ষ্য। এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতির লক্ষ্য কিন্তু কি বলতো, এই পদ্ধতির লক্ষ্য হচ্ছে কার্যকরণ সম্পর্ককে নির্ণয় করা। দেখবো পরবর্তী, দেখো মিল কয়টি পদ্ধতি দিয়েছে? 5টি। কয়টি পদ্ধতি? 5টি। দেখো অন্যই পদ্ধতি, ব্যতিরেকি পদ্ধতি, অন্যই ব্যতিরেকি, সহপরিবর্তন, পরিশেষ। ঠিক আছে, 5টা পদ্ধতির কথা বলেছে। এই পদ্ধতিটা তোমাদের সিলেবাসে নেই, পরিশেষ পদ্ধতি তোমাদের আলোচনার বিষয় নেই। আমি তোমাদের 4টা পদ্ধতি আলোচনা করব 4টা ভিডিওতে, খুব সুন্দরভাবে ডিটেলস আলোচনা করে দেবো। সেই পদ্ধতির আলোচনাগুলো কিন্তু তোমাদের এখানকার মধ্যে তোমাদের দুটো পদ্ধতি আসবে, যেটা সাজেশনে দিয়েছি, সেই অন্যই আর অন্যই ব্যতিরেকি, এই দুটো পদ্ধতি তোমাদের এবারে আসবে। সেই দুটো পদ্ধতি একদম তোমরা যদি পারো মুখস্থ করে যাও, লজিকেও তোমাদের মুখস্থ লাগবে, সুবিধা অসুবিধা লিখতে হবে যেভাবে কোশ্চেনটা হয়। এই দুটো কিন্তু এবার 2025-এ যারা এইচএস দিচ্ছ তার জন্য একদম আসবে, 100% লিখে নিতে পারো। সাজেশনও তোমাদের দেওয়া আছে, একটা ডাইরেক্ট আসবে, একটা ইনডাইরেক্ট আসবে। সরি, এটা না, এই যে এটা, এই দুটো পদ্ধতি, অন্যই আর অন্যই ব্যতিরেকি। ঠিক আছে, এই দুটো পদ্ধতি। এই 5টি পদ্ধতির মধ্যে প্রথম দুটি অর্থাৎ অন্যই পদ্ধতি এবং ব্যতিরেকি পদ্ধতিকে মৌলিক বা মুখ্য পদ্ধতি বলা হয়। দেখো এটা একটা এমসিকিউ প্রশ্ন, কোন পদ্ধতিগুলোকে মৌলিক পদ্ধতি বলা হয় বা মুখ্য পদ্ধতি বলা হয়, সেটা হচ্ছে কে কে বলো তো, অন্যই পদ্ধতি আর ব্যতিরেকি পদ্ধতি। তাহলে মনে রাখবে মৌলিক পদ্ধতি কোনগুলো, অন্যই আর ব্যতিরেকি। আর অপর 3টি পদ্ধতি প্রথম দুটির প্রকারভেদ বলে এদের গৌণ পদ্ধতি রূপে বলা হয়, কারণ এই বাকি দুটো পদ্ধতি, এই যে এই পদ্ধতিগুলো, এগুলো হচ্ছে ওই দুটো পদ্ধতিরই কি প্রকারভেদ বলতে পারো। ঠিক আছে, প্রথম দুটির, বাকি 3টা যে রয়েছে 3টাই কিন্তু ওই দুটারই বলতে পারো প্রকার অভিহিত করা হয়। অন্যয় ব্যতিরেকি পদ্ধতিকে অন্যয় পদ্ধতির প্রকারভেদ বলা হয়। এই যে অন্যয় ব্যতিরেকি পদ্ধতি রয়েছে, এটারই একটা ভাগ বলা হয় এটাকে। ঠিক আছে, গেল। সহপরিবর্তন পদ্ধতি অবস্থাভেদে অন্যয় পদ্ধতির কিংবা ব্যতিরেকি পদ্ধতির প্রকারভেদ বলে মনে করা হয়। মাঝে মাঝে এই যে পদ্ধতিটাকে, যে সহপরিবর্তন, এটাকে এটার প্রকার মনে করা হয়, এটারও প্রকার মনে করা ক্ষেত্রভেদে, এবং পরিশেষ পদ্ধতিকে ব্যতিরেকি পদ্ধতির প্রকারভেদ বলে গণ্য করা হয়। এই যে পরিশেষ পদ্ধতি হচ্ছে সেটা ব্যতিরেকি পদ্ধতির প্রকার হিসেবে ধরা হয়। ঠিক আছে, মিল দাবি করেন, কি দাবি করেন, এই পদ্ধতিগুলো একদিকে যেমন কার্যকরণ সম্বন্ধ আবিষ্কারের পদ্ধতি, তেমনি আবার কিন্তু অন্যদিকে কার্যকরণ সম্বন্ধ প্রমাণের পদ্ধতিও বটে। মানে কি, এই পদ্ধতিগুলো যেমন কার্যকরণ সম্বন্ধকে আবিষ্কার করে, তেমনি আবার কি করে বলতো, কার্যকরণ সম্বন্ধ কিন্তু প্রমাণও করে। পদ্ধতিগুলি কারণের সংজ্ঞা এবং অপনয়ের সূত্রের ভিত্তিতে কি করে প্রতিষ্ঠিত। অপনয়ের সূত্র, অপনয়ের সূত্রটা কি আমরা সুন্দর করে জানব। বলছে প্রসঙ্গত উল্লেখ্য, পরীক্ষণমূলক পদ্ধতি বলতে কাকে বোঝে? পর্যবেক্ষণকে বাদ দিয়ে কেবলমাত্র পরীক্ষণের উপর নির্ভর করে যেসব পদ্ধতি গড়ে ওঠে তাদেরকে বলা হয়, তাদেরকে বোঝা হয়। পরীক্ষণমূলক মানে কি, পর্যবেক্ষণের দরকার পড়বে না, পরীক্ষা করে শুধুমাত্র পরীক্ষণের মাধ্যমে যে পদ্ধতিগুলো থাকে, হ্যাঁ, পরীক্ষণের মাধ্যমে যখন আমরা কি করব, কোনো পদ্ধতি তৈরি করবো, সেটাকে বলে পরীক্ষণমূলক পদ্ধতি। এক্ষেত্রে পরীক্ষণ বলতে পর্যবেক্ষণ ও পরীক্ষণ উভয়কেই কিন্তু বোঝানো হয়েছে। এখানে কিন্তু পরীক্ষণ বলতে শুধুমাত্র ওই পরীক্ষণকে বলছে না, পর্যবেক্ষণও তার মধ্যে থাকবে। আসলে মিলের এই পদ্ধতিগুলি পর্যবেক্ষণ ও পরীক্ষণ উভয়ের উপর নির্ভরশীল। এই যে পদ্ধতিগুলো রয়েছে, এই 5টা পদ্ধতি, 5টাই কিন্তু পর্যবেক্ষণ পরীক্ষণের উপর নির্ভরশীল রয়েছে। ঠিক আছে, কাজেই পরীক্ষণমূলক শব্দটিকে অভিজ্ঞতা নির্ভর পদ্ধতি হিসেবে গণ্য করাই যুক্তিযুক্ত। এই যে পরীক্ষণমূলক, এই শব্দটাকে কিন্তু আমরা কি করতে পারি, পরীক্ষণমূলক শব্দটাকে অভিজ্ঞতা নির্ভর বলতে পারি, কারণ অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা করব। ঠিক আছে, চলো। এখানে বলা হলো অপনয়ের সূত্র, তাই না? এই অপনয়ের সূত্র মানে হচ্ছে অপসারণের সূত্র, আর অপসারণের সূত্র মানে হচ্ছে প্রিন্সিপালস অফ এলিমিনেশন। এলিমিনেশন মানে কি বলতো, বাদ দেওয়া। তোমরা বিভিন্ন রিয়ালিটি শো দেখো, তাই না? সেখানে এলিমিনেশন মেথড, এলিমিনেশন রাউন্ড বলা হয়, এলিমিনেট করা হয় একজন প্রতিযোগীকে। তো এই অপসারণের নিয়মগুলো যদি আমরা ভালো করে না জানি, তাহলে কিন্তু আমরা মিলের পদ্ধতি বুঝতে পারবো না। তাই সবার আগে এই আমাদের সূত্রগুলোকে বুঝতে হবে। কি, তাহলে আমরা সবার আগে জানবো যে আমাদের যে অপসারণের সূত্র সেটা কি, এই অপসারণের সূত্রে আরও নাম রয়েছে, সেই নামগুলো কি কি, সেই নামগুলোও জানবো। দুটি ঘটনার মধ্যে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণ করার জন্য ঘটনার সঙ্গে সংযুক্ত প্রয়োজনীয় বিষয়গুলি রেখে অপ্রয়োজনীয় বিষয়গুলিকে বর্জন করতে হয়। ঠিক তাই, দুটো ঘটনার মধ্যে কার্যকরণ সম্বন্ধ আছে কিনা, দুটো ঘটনার মধ্যে যদি কার্যকরণ সম্বন্ধ থাকে, তাহলে তাদেরকে রেখে বাকি অপ্রয়োজনীয় যেগুলো কারণের সাথে যুক্ত আছে কিন্তু কারণ নয়, যেগুলো কার্যের সাথে যুক্ত আছে কিন্তু কার্য নয়, দুটো ঘটনার মধ্যে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, আর যে পদ্ধতির সাহায্যে আলোচ্য ঘটনার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক বিষয়গুলিকে গ্রহণ করে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে অপসারণ বা বর্জন করা হয়, তাকে বলা হয় কিন্তু অপসারণ পদ্ধতি। মানে যে পদ্ধতির মাধ্যমে তুমি কি করছো, যে আলোচ্য ঘটনা, যে ঘটনাটাকে আলোচনা করছি, সেটা কারণ বা কার্য হতে পারে, সেই আলোচ্য ঘটনার
প্রয়োজনীয় বিষয়গুলোকে মানে প্রাসঙ্গিক বিষয়গুলোকে আমি গ্রহণ করছি এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে কী করছি, বাদ দিয়ে দিচ্ছি। সেই পদ্ধতিটার নাম হচ্ছে, সেই সূত্রটার নাম বা পদ্ধতির নাম হচ্ছে অপসারণ পদ্ধতি বা অপসারণ প্রক্রিয়া, মেথড অফ এলিমিনেশন। ঠিক আছে। মিল বলেন পরীক্ষণমূলক পদ্ধতিগুলি অপসারণ বা বর্জন প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এই অপসারণের নিয়মের উপর কিন্তু এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু দাঁড়িয়ে আছে। কেমন করে? অপসারণ বা বর্জন প্রক্রিয়াকে কার্যকর করতে হলে কতগুলি নিয়ম বা সূত্র অনুসরণ করার প্রয়োজন হয়। আমাদেরকে অবশ্যই এই অপসারণ বা বর্জন প্রক্রিয়াকে যদি আমি কাজে লাগাতে চাই তাহলে অবশ্যই কিন্তু কী করতে হবে বলো তো? তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই যে সূত্রগুলোকে, এর যে কয়েকটা সূত্র আছে সেই সূত্রগুলোকে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, অনুসরণ করতে হবে, যেগুলিকে বলা হয় অপসারণের নিয়ম বা সূত্র, যেগুলোকে কি বলা হয় অপসারণের সূত্র বা নিয়ম। এগুলো কিন্তু পালন করতে হবে। অপসারণ, এই অপসারণের সূত্র, এটা কি বলে? অপসারণ বলা হয়, অপনয়ন বলা হয়, অপনয় বলা হয়, প্রভৃতি শব্দ কিন্তু সমার্থক। কখনোই অপনয় বলতে অপসারণকে বোঝায়, এটা বলতে এটাকেই বোঝায়। তো সবসময় মনে রাখবে এগুলো সমার্থক। তাহলে আমাদের দুটো ঘটনার মধ্যে কার্যক্রম সম্বন্ধ আছে কিনা স্থাপন করার জন্য, প্রমাণ করার জন্য আমাদের অপসারণের সূত্রটাকে কিন্তু মাথায় রাখতে হবে। যে পদ্ধতি বা যে নিয়মের মাধ্যমে আমি দুটি আলোচ্য ঘটনার যে প্রাসঙ্গিক বিষয়গুলোকে গ্রহণ করতে পারবো এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বর্জন করতে পারবো, তাকে বলা হয় অপসারণ পদ্ধতি বা সূত্র। মিল বলেন অপসারণের সূত্রগুলি দুভাবে কাজ করে। অপসারণের সূত্রগুলোকে কয়ভাবে কাজ করে? দুটি ভাবে। কি কি? প্রত্যক্ষভাবে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে সাহায্য করে। এই প্রথমে কি করে? অপ্রয়োজনীয় যেটা ঘটনা, কোনো ঘটনার সাথে অনেক অপ্রয়োজনীয় ঘটনা থাকে, সেই ঘটনাগুলোকে কি করে? সে বর্জন করে দেয়, বাদ দিয়ে দেয়। তারপরে কি করে? পরোক্ষভাবে প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক ঘটনাকে কিন্তু নির্বাচন করে, মানে কি যেই ঘটনাটা ওই ঘটনার সাথে প্রাসঙ্গিক আলোচনা ঘটনার সাথে সেটাকে গ্রহণ করে, সেটা কিন্তু ইতিবাচক। এই দুটো দিকে কিন্তু সে গ্রহণ করে, সূত্রগুলোকে আমরা কাজ করতে পারবো। তাহলে কি হলো? অপসারণের সূত্রগুলোকে দুইভাবে কাজ করাতে পারি, একটা হচ্ছে আমাদের ইতিবাচক, একটা নেতিবাচক, আমাদের অপ্রাসঙ্গিক ঘটনাগুলোকে বর্জন, আর হচ্ছে প্রাসঙ্গিক ঘটনাগুলোকে গ্রহণ। এবারে দেখো কি বলেছে, অপসারণের সূত্রের ভিত্তি হলো কার্যকারণ নীতি। কোন নীতি? কার্যকারণ নীতি। অপসারণের সূত্রগুলো যে প্রয়োগ হবে সেটা কোন নীতির উপর নির্ভর করে? কার্যকারণ নীতির উপর। মূলত কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞা থেকেই অপসারণ সূত্রগুলি নিশ্চিত হয়। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অপরিবর্তনীয়, শর্তান্তরহীন, অব্যবহিত, অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা। মিল বলেছেন, কার্ভেদ্রিডও বলেছেন। তো বলেছেন গুণের দিক থেকে এই যে কারণ হলো কার্যের কি? অপরিবর্তন। কারণ হলো কার্যের অপরিবর্তন, কার্যের আগে সব সময় থাকে, পরিবর্তন হবে না, অপরিবর্তনীয়, শর্তান্তরহীন, কোনো রকম শর্ত ছাড়াই, অব্যবহিত, ঠিক আগেই, অগ্রবর্তী, পূর্ববর্তী ঘটনা, কোনো রকম পাল্টাবে না, সবসময় আগে থাকবে। আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের কিন্তু সমান, কারণ যতটুকু হবে কার্য ঠিক ততটুকুই হবে। ঠিক আছে। কারণ ও কার্যের এই দুটি দিককে ভিত্তি করে অপসারণ সম্পর্কীয় বিভিন্ন সূত্র পাওয়া যেতে পারে। এর উপর ভিত্তি করে কিন্তু অপসারণের বিভিন্ন সূত্র হয়। যুক্তিবিজ্ঞানী মিলের মতে অপসারণের সূত্র হলো তিনটি। কয়টি সূত্র বলো তো? তিনটি। কিন্তু বেইনের মতে আরোহমূলক অনুসন্ধানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা আরও একটি সূত্র পাই, সুতরাং অপসারণের মোট সূত্র হচ্ছে চারটি। তাহলে মিল বলেন অপসারণের সূত্র কয়টি? তিনটি। বেইন আরও একটি সূত্রকে যুক্ত করে বলে কয়টি? চারটি। কয়টি সূত্র? চারটি। ঠিক আছে। তাহলে এই চারটি সূত্রকে আমরা দেখব কি কি। এই চারটি সূত্র কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমাদের বুঝতে হবে। ঠিক আছে। এই চারটি সূত্র যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের মিলের প্রত্যেকটা পদ্ধতি বুঝতে সুবিধা হবে। প্রথম পদ্ধতি দেখে নাও, অগ্রবর্তী বলতে পূর্ববর্তী। ভালো করে মনে রাখবে, অগ্রবর্তী আর পূর্ববর্তী কিন্তু একই। ঠিক আছে। তাহলে অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনার যে অংশকে বাদ দিলে কার্যের অস্তিত্বের কোনো বিলুপ্তি ঘটে না। ভালো করে বুঝবে, দুটো ঘটনা, একটা হচ্ছে পূর্ববর্তী আর একটা হচ্ছে পরবর্তী বা অনুবর্তী, একই ব্যাপার। যেটা আগে ঘটে তাকে বলা হয় অগ্রবর্তী বা পূর্ববর্তী, যেটা পরে ঘটে সেটাকে বলা হয় অনুবর্তী বা পরবর্তী। তো সেই জায়গায় দাঁড়িয়ে অগ্রবর্তী ঘটনা মানে আগে ঘটা ঘটনার যে অংশকে, কোনো অংশকে বাদ দিলে কার্যের, মানে পরবর্তী ঘটনা হচ্ছে কি? পরবর্তী ঘটনা হচ্ছে কার্য। তো এই পরবর্তী ঘটনার কোনো কি হবে না? কোনো হানি ঘটে না, মানে কোনো ক্ষতি হয় না, কোনো বিলুপ্তি হবে না। সেই অংশটি কখনোই কারণ বা কারণের অংশ হতে পারে না। ভালো করে বোঝো কি বলেছে। আগে ঘটনার মধ্যে কি করছে? কোনো অংশকে আমি বাদ দিয়ে দিচ্ছি, আর সেই অংশটাকে বাদ দেওয়ার ফলে কার্য মানে পরবর্তী যে ঘটনাটা আছে তার কোনো ক্ষতি হলো না। তাহলে ওই যে অংশটাকে আমি বাদ দিলাম সেই অংশটা কখনোই ওই কার্যের অংশ হতে পারে না, কখনোই ওই কার্যের কারণ হতে পারে না বা কারণের অংশ হতে পারে না, কারণ তাকে বাদ দিয়েছি, কার্যের আমার কোনো ক্ষতি হয়নি। সেক্ষেত্রে কি বলেছে? অধিক রাত জাগা, ময়লা জামা কাপড় পরা, দূষিত জল পান করা প্রভৃতি ঘটনাগুলি পূর্বে উপস্থিত না থাকলেও যদি ম্যালেরিয়া রোগ হয় তাহলে এই ঘটনাগুলিকে ম্যালেরিয়ার কারণ বলা যাবে
না। ভালো করে বোঝো, ম্যালেরিয়া রোগ হয়েছে কোনো ব্যক্তির, সেক্ষেত্রে সে অতিরিক্ত রাত জেগেছে, ময়লা জামা কাপড় পরেছে, দূষিত জল পান করেছে, এই সমস্ত কিছুকে আমি বাদ দিয়ে দিলাম, সেক্ষেত্রে ম্যালেরিয়া রোগ, ওগুলোকে বাদ দিলে ম্যালেরিয়া রোগের কোনো সমস্যা হবে না, কারণ ম্যালেরিয়া রোগ হয় মশা কামড়ানোর জন্য। তো আসল কারণ হচ্ছে মশা কামড়ানো, তাহলে পূর্ববর্তী ঘটনা হচ্ছে মশা কামড়ানো, সেখানে একটা ব্যক্তিকে, একজন মানুষকে মশা কামড়েছে, তার ফলে ম্যালেরিয়া রোগ হয়েছে, নাকি জামা কাপড় নোংরা পরার জন্য হয়েছে, নাকি অধিক রাত জাগার জন্য হয়েছে, সেক্ষেত্রে কিন্তু হয়নি। তাহলে ওই অংশগুলোকে যখন পূর্ববর্তী ওই ঘটনাগুলোকে আমি বাদ দিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু ম্যালেরিয়া রোগের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। কি বলেছে? অর্থাৎ এই সূত্রের সাহায্যে ম্যালেরিয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে উক্ত ঘটনাগুলিকে অপ্রাসঙ্গিক ঘটনা হিসেবে বর্জন করা হয়েছে। আমরা কিন্তু এই ঘটনাগুলিকে বর্জন করে দিতে পারি, এখানে বর্জন করে দিয়ে দেখছি যে পরবর্তী ঘটনার আমার কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে ওই অংশগুলো মানে অধিক রাত জাগা, ময়লা জামা কাপড়, দূষিত জলপান করা, এগুলো কখনোই কারণ হতে পারে না কার? ম্যালেরিয়ার। অনুরূপভাবে রুটি না খাওয়া সত্ত্বেও যদি পেটের গোলযোগ চলতে থাকে, তাহলে রুটি খাওয়াকে পেটের গোলযোগের কারণ বলা যাবে না। রুটি আমি খাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও আমার গোলযোগ, পেট খারাপ, পেটের সমস্যা আমার কমছে না, তাহলে কি আমি রুটি খাওয়াকে কখনো পেটের গোলযোগের কারণ বলতে পারবো? কখনোই কিন্তু আমি পেটের গোলযোগের কারণ বলতে পারবো না, কখনোই বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ ওই যে অংশটা, যে আগে ঘটা ঘটনার মধ্যে রুটি খাওয়াটা একটা ঘটনা, সেই রুটি খাওয়া ঘটনাকে আমি বাদ দিয়েছি, কিন্তু তবু আমার পরবর্তী ঘটনা পেটে গোলযোগ, সেটার কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে ওই আগে ঘটা ঘটনা, যে ঘটনাকে বাদ দিয়ে আমার পরবর্তী ঘটনার কোনো রকম ক্ষতি হচ্ছে না, কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি তাকে কারণ বলতে পারবো না। পরবর্তী সূত্রটির সাংকেতিক আকার কী হতে পারে? যদি ক না ঘটলেও খ ঘটে, কটা ঘটলো না অথচ ঘটনাটি ঘটে গেল খ, তাহলে ক খ এর কারণ হবে না। তাহলে ককে কখনোই খ এর কারণ বলা যাবে না, কখনোই আমরা বলতে পারবো না। বা খ ঘটনাটি ক এর কার্য হবে না, কখনোই এই খ ঘটনাটা ক এর কখনো কার্য হবে না। কারণ কি? এই ঘটনাটা ঘটেনি অথচ এটা ঘটে গেছে, তাহলে এটাকে আমি কি করে এটার কারণ বলি? কখনোই আমি বলতে পারবো না। অর্থাৎ এ ঘটেনি অথচ বি ঘটেছে, এ ঘটেনি অথচ বি ঘটে গেছে, তাহলে এ কে কখনোই বি এর কখনোই কারণ হতে পারে না। খুব সুন্দর, দেখো এত কিছু এক্সাম্পল, সাংকেতিক আকার সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাদের বোঝাচ্ছি। তারপরেও যদি অসুবিধা সরি অবশ্যই জানাবে, ঠিক আছে? আমরা অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, আরও সহজভাবে বোঝানো। এই সূত্রটির কারণে গুণগত লক্ষণের উপর নির্ভরশীল। এই যে সূত্রটি কারণের কিসের উপর নির্ভরশীল বলতো? গুণগত লক্ষণ। গুণের দিক থেকে কারণ হলো কার্যের কি? নিয়ত পূর্ববর্তী ঘটনা। গুণের দিক থেকে আমরা জানি কারণ হচ্ছে কার্যের নিয়ত পূর্ববর্তী, নিয়ত মানে সব সময় আগে থাকবে। এখন কোনো ঘটনা না ঘটলেও যদি অপর একটি ঘটনা ঘটে, তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনা নিয়ত পূর্ববর্তী বলা যাবে না। নিয়ত পূর্ববর্তী মানে কি? সব সময় আগে ঘটবে। এবার প্রথমে পূর্ববর্তী ঘটনা ঘটলো না, অথচ পরবর্তী ঘটনা ঘটে গেল, তাহলে আমি সেখানে কিন্তু কোনো মতেই ওই ঘটনাটাকে, মানে পূর্ববর্তী ঘটনা যেটা ঘটেনি সেটাকে আমি কারণ বলতে পারবো না, ঠিক আছে? এবং সেক্ষেত্রে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনা কখনোই কারণের তালিকায় রাখা যাবে না, সেটাকে কী দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ কারণটি উপস্থিত নেই অথচ কার্যটি উপস্থিত আছে, এমন কখনোই হতে পারে না। কারণ নেই অথচ কার্য ঘটে গেছে, এটা কখনোই হতে পারে না। কাজে সিদ্ধান্ত করা যায় যে অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনার কোনো অংশকে যদি অপসারণ বা বর্জন করা সত্ত্বেও কার্যটি ঘটে, যদি এমন কখনো হয় যে পূর্ববর্তী ঘটনার কোনো অংশকে আমি বাদ দিয়ে দিলাম, পুরোপুরি বাদ দেওয়া সত্ত্বেও আমার কি হলো বলো তো? আমার পরবর্তী ঘটনাটা ঘটলো, তাহলে এরূপ কোনো ঘটনাকে কিন্তু কারণ বা কারণের একটি অংশরূপে গণ্য করা যায় না। তাহলে কিন্তু তাকে আমরা, যে অংশটাকে বাদ দিলে আমি কি করতে পারবো না বলতো? তাকে কিন্তু আমি আর কখনোই কারণের অংশ বলতে পারবো না, যেটাকে বাদ দিয়ে আমার কার্যের কোনো ক্ষতি হচ্ছে না, যেটা কার্যকে কোনোভাবে প্রভাবিত করতে পারছে না। প্রথমে ঘটনা ঘটেনি অথচ কার্য ঘটে গেছে, তাহলে ওই ঘটনাটা যে ঘটেনি সেটাকে আমি কারণ বলতে পারবোই না, ঠিক আছে? অপসারণের এই প্রথম সূত্র বা নিয়মের উপর ভিত্তি করে মিলের অন্যই পদ্ধতি কিন্তু দাঁড়িয়েছে। মিলের যে 5টা পদ্ধতি, তার মধ্যে একটা পদ্ধতি এই সূত্রের উপর দাঁড়িয়েছে, যে সূত্রটা হচ্ছে প্রথম সূত্র। তোমাদের প্রশ্ন আসতে পারে, এই সূত্রটা তুলে দিয়ে বলতে পারে এটা কোন সূত্র? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু হবে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র।
ঠিক আছে, তো ভিডিও বেশি বড় করবো না, আজকে প্রথম সূত্রটা আলোচনা করলাম, এর পরের দিনের ভিডিওতে কিন্তু দ্বিতীয় সূত্রটা আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা যারা দেখছো ভিডিও রেগুলার দেখছো, খুব ভালো লাগছে, সাজেশনের ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাও, এত সুন্দর একটা সাজেশন তৈরি করে দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণ আমাদের সবাই ভালো থাকবে। দেখো এই অধ্যায়গুলো কনসেপ্টচুয়াল, তাই কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, টাটা, বাই বাই।